আসসালামু আলাইকুম। গল্পকথিকা চ্যানেল থেকে আজ আপনারা শুনছেন শিরিন আক্তার হাবিবের লেখা হোঁচট। আজ তার দ্বিতীয় পর্ব। সুমি ঘরে ঢুকে সালাম দিয়ে বলল, কেমন আছেন চাচি? ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ। ঐশী কই? বাথরুমে গোসল করছে, বসো। সুমি ঐশীর রুমে সামান্য বসে শিহাবের ঘরে ঢুকলো। সেখানে গিয়ে দেখলো খেলার সামগ্রী, পাজেলড মেশিন নিয়ে স্বপন সংখ্যা মেলাতে ব্যস্ত। অনেকক্ষণ প্রয়াসের পর সে বলল, ওহ, মিলাতে যে পাজেলড হয়ে যাচ্ছি। হাসমুখে শিহাব বলে, মিলবে না তোর হাতে, তুই আমার কাছে দে, আমি মিলিয়ে দিচ্ছি। আমি মিশাবো। তোমরা কখনো মিশাতে পেরেছ? ঘরে ঢুকে বলল সুমি। শিহাব ও স্বপন সমস্বরে বলে, এখনো পারিনি। হঠাৎ মিশে যাবে, বলে সুমি। স্বপন বলে, আপু মিশতে চাচ্ছে না কিছুতেই। যারা বেশি উচ্ছ্বাসপ্রবণ তারা এটা কমই মেশাতে পারে। ঐশী বাথরুম থেকে ফিরে এসে সুমিকে দেখে বলল, কখন এসেছিস? তুই বাথরুমে ঢোকার পরই। ঐশী তোয়ালে দিয়ে হালকা চেপে চুলের পানি মুছতে মুছতে বলল, কোনো লেখা এনেছিস? পরে বলবো। শোন, তোরা শিহাবের আদল এক, স্বপন দেখতে সম্পূর্ণ আলাদা, তোদের কারো সাথেই মিল নেই। ঐশী হেসে বলল, সুমি তুই কি বলছিস? কি? তুই জানিস না? কি? স্বপন শিহাবের বন্ধু। মানে? তোর আর আমার সম্পর্ক সহপাঠী, তাছাড়া ওরা এবং আমরা পূর্বে এক বাড়িতে বাস করতাম। এসব দিক থেকে সহোদর বলা যায়। দুজনকে সবসময় একসাথে খেলতে, গল্প করতে এবং খেতে দেখি, তাই মনে করেছি সহোদর। ও শোন, কালকে নাহিদ তোকে খুঁজছিল। কেন? একটা লেখা জমা দেবে। কি লেখা? ছোট গল্প। কই এনেছিস? না, লেখাটি জমা দিতেই এসেছি, অথচ দেখ ভুল করে বাসায় ফেলে রেখে এসেছি। সুমি কথাটি বলে হেসে ফেলল। সেই হাসিতে ঐশীও হাসি মিলালো। তারপর ঐশী বলল, এত ভুল করিস কি করে? প্রেমেও তো পড়িসনি। প্রেমে না পড়ারও পরন আছে কম না। কি বলিস? সত্যি। ব্যাপারটি সূক্ষ্ম। যাদের হৃদয় আছে, যাদের ভাবনামূর্তি প্রখর, তারাই এর সত্যতা উপলব্ধি করতে পারে। রেবেকা বেগম ঐশীর ঘর ধরে দাঁড়িয়ে বললেন, তোমরা কি করছো? মা, কলেজ ম্যাগাজিন উদ্দীপকে কে কী ধরনের লেখা দিচ্ছে তাই নিয়ে আলোচনা করছি। তুমি বসবে? না, বিছানার চাদরটা ধুতে নিতে চাচ্ছিলাম। থাক, পরিষ্কার আছে, তুমি তোমার কাজ করো গিয়ে। রেবেকা বেগম কেমন হ্যাংলার মতো গিয়ে হ্যাংলার মতো ফিরে এলেন। মেয়ে দুটির সাথে বসে তারও প্রাণ খুলে গল্প করতে ইচ্ছে করছিল, কিন্তু হলো না। বয়সের ব্যবধান তাকে আলাদা করে দিয়েছে, কিন্তু মন বলে যা তিনি বোঝেন তার তো কোনো বয়স নেই। তাই এই মেয়েদেরকে দেখে 25-30 বছর পূর্বেকার মতোই বন্ধুসুলভ মনটা তার চঞ্চল ও সজীব হয়ে ওঠে। তিনি মনে করেন মন চিরনবীন। সেসব সময় সবার সঙ্গ চায়, ভালোবাসা চায়, কারো উপেক্ষা তার ভালো লাগে না। ঐশী। কি সুমি? সবাই কিন্তু উদ্দীপকের সম্পাদিকার একটা লেখা খুঁজবে, মানিস? না মানার কি আছে? তুই তো একটা গল্প লিখেছিলি ঐশী, সেটা শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে তোর গল্পটাই আগে পড়ে দেখি। দাঁড়া, দেখাচ্ছি, বলে ঐশী জেমস ক্লিপে আটানো একগুচ্ছ নিউজ প্রিন্ট সুমির হাতে এনে দিল। সুমি ঐশীর দিকে একবার তাকিয়ে নিয়ে খুব নিবিষ্টভাবে গল্পটি পড়তে শুরু করলো।
এক ঝলমলে বিকেলে টুনটুনি পাখির ধারালো ও মিঠা ডাক শুনে লতা গেট খুলে দিল। দিলেরা হোসেন সাহস্য দ্বারে দাঁড়িয়ে। লতার জিজ্ঞাসু নেত্রে আগন্তুকের দিকে তাকাতেই তিনি নরম স্বরে বললেন, ওই তো পাশের বাড়িটি আমাদের। আসেন, ভিতরে এসে বসেন। লতা সাহসে স্বাগত জানালো। লাজুক এসে দিলেরা হোসেন সোফায় বসলেন। তারপর বললেন, 3 মাস হয় আমরা এসেছি এই পাড়ায়, অথচ প্রতিবেশী হিসেবে কোনোদিন খোঁজ নিলেন না। তাই রোজই ভাবি আপনাদের বাসায় আসব। আজ চলেই এলাম। দ্বিধা কেন? এটা আপনার অধিকার খালাম্মা। আপনি রোজ আসবেন, পাশের প্রতিবেশী আসল আপনজন। সুন্দর বললেন, তো তাই যদি হয় তবে একদিনও কেন আপনি আমাদের বাসায় আসেননি? খালাম্মা, ছোটবেলা থেকেই বাইরে খুব কম যাই। ঘর কোনো অলসও বলতে পারেন। তবে কেউ হলে খুব খুশি হই। ঘরে বসে তার সাথে আয়েসে গল্প করতে পারি। দিলেরা হোসেন ভাবলেন, বেশ তো মিশুক মহিলা। তাই সময় পেলেই তিনি চলে আসতেন লতার কাছে। ধীরে ধীরে তাদের হৃদ্যতা গভীর পৌঁছে। দিলেরা হোসেন এলে লতা তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে তার দীঘল নয়ন যুগল, উন্নত নাসিকা, রয়্যাল ফিগার, সর্বোপরি তার বাচনভঙ্গি শুনে। একদিন আলাপের এক ফাঁকে সবিনয়ে লতা বলল, খালাম্মা, একটা কথা বলবো? বলেন। প্লিজ খালাম্মা, আমাকে আপনি না বলে তুমি বললে আমি বেশি খুশি হব। তুমি খুশি হলে বলা যাবে। এই তো কত সাবলীল হলো আলাপচারিতা। এর কিছুদিন পর লতা জড়তা মেখে বলল, খালাম্মা বলো, একটা কথা বলি। বলো না। খুব জানতে ইচ্ছে করে যৌবনে আপনি কতটা রূপসী ছিলেন। প্রশ্নটি শুনে স্মিত হেসে দিলার হোসেন লতার দিকে তাকালেন। লতা আলোচনায় আরও এক ধাপ গভীরে এগিয়ে গেলেন। দিলারা হোসেনের সুন্দর শরীরের দিকে তাকিয়ে লতা আবার ঠোঁট চেপে হাসতে লাগলো। কি হয়েছে লতা, হাসছো কেন? খালাম্মা, আপনি এত রূপসী কেন? আপনি কি যৌবনের ডাক সুন্দরী ছিলেন? কি যে বলো। সত্যি খালাম্মা, মানুষের রূপ যৌবন পদ্মপত্রের নীর, আজ আছে কাল নেই, পলকের আগে ঝরে যায়। তা ঠিক খালাম্মা, তবুও তো নদী শুকিয়ে গেলে তার রেখা থাকে। আমরা চিরদিন রূপ আর বসন্তের কাঙ্গাল। বড় রূপ আবার কারো কারো জীবনে বড় বিপদ ডেকে আনে। খালাম্মা, লতার ডাকে আবার সেই জড়তা। বলো, আপনার রূপরাশি আপনার জীবনে আশীর্বাদী না অভিশাপ বয়ে এনেছে? এমন সময় গেটে আবার টুনটুনি পাখির মিঠে করা ডাক। দিলেরা হোসেন দাঁড়িয়ে পড়ে বললেন, লতা, আমি আসি। প্লিজ খালাম্মা, একটু বসুন। আপনার সাথে গল্প করতে গিয়ে সামান্য চা দিতে পর্যন্ত ভুলে গেছি। আজকে ঘরে গিয়ে চা খাবো। বাবু এবং লাবু লতার 2 ছেলে। ওরা সমস্বরে বলল, মা, নানুকে বসতে বলো। দিলেরা হোসেন বললেন, লতা, তোমার ছেলেরা তোমার মতোই আন্তরিক হয়েছে। সোনারা, তোমরা কে কোন ক্লাসে পড়ো? বাবু বলে, আমি ক্লাস 6-এ। লাবু বলে, আমি 3-তে। তোমাদের এত বই? বললেন দিলেরা হোসেন। বাবু বলে, কই? লতা বলল, যাও, তোমরা মুখ হাত ধুয়ে এসো। ছেলেরা মুখ হাত ধুতে গেলে লতা আস্তে করে বলল, এইটুকুন বাচ্চা, অথচ কাঁধের উপর কত বড় গাধার বোঝা।
তুমি বোঝো ব্যাপারটা? হ্যাঁ খালাম্মা। বোকা গাধা প্রতিবাদ করতে জানে না। ভার বোঝা কাঁধে নিতে নিতে শেষমেশ কখন যে অজ্ঞান হয়ে পড়ে মরে যায়। এই অনাচারে অনাচারে দেশ থেকে একটা সময় গাধার বংশ বিলীন হয়ে গেছে। এখন পরিচয় জানবার জন্য দেশে একটা গাধা নেই। আমার ভয় হয়। কি ভয় খালাম্মা? অঙ্কুরোদ্গম শিশুদের মাথার উপর উপর্যুপরি গাধার কষ্ট চাপিয়ে দিতে দিতে ভবিষ্যতে সারা দুনিয়ায় কোনো মননশীল মানুষ পাওয়া যাবে বলে মনে হয় না। আসলেই এত কাছাকাছি থেকে আমরা কেন যে এত দূরে ছিলাম। খালাম্মা, আপনি রোজ আসবেন। এমনি করে দিনে দিনে দিলারা হোসেন এবং লতার হৃদ্যতা গাঢ় হলো। প্রায় প্রতিদিন সদালাপি দিলারা হোসেনের লতার কাছে আসাটা এক প্রকার নেশায় পেয়ে বসল। তারা দুজনে বসে তাবৎ দুনিয়ায় পাঁচ মিশালি গল্প করে। গল্পের আলিম্পনে ভাসতে ভাসতে ওরা হাজার হাজার বছর পিছনে ফিরে যেত। কোনো কোনো দিন হাজার বছর সামনে। কখনো উচ্চ বিদ্যুতের সব পাওয়ার মান্য রোধ নিয়ে, কখনো নিম্নবিত্ত নিরন্দের জঠর যন্ত্রণার করুণ অনুভূতি নিয়ে। কখনো আনন্দে উদ্বেলিত হন, কখনো কারো দুঃখ কষ্টে মিশে মনও হয়ে থেকে পরস্পরের মুখের দিকে তাকিয়ে থাকেন। তবে এদের গল্পের মুখ্য লক্ষ্য থাকে বিশ্বের প্রগতি নিয়ে। লতা একদিন ইউসুফ জুলেখার অমর প্রেম কাহিনী শুনল। সে সময় লতা এতদিনে বুকে পোষা প্রশ্নটি উপস্থাপন করার সুন্দর পরিবেশ পেল। সে সাবধানে বলল, যদি কিছু মনে না করেন খালাম্মা, তবে একটা কথা বলি। বলো। প্রেম তো এক শাশ্বত সুকর অনুভূতি। সময় মতো সে বসন্তের বাতাসে ভেসে সবার দুয়ারে একবার না একবার সখ্যতা গড়তে আসে। হ্যাঁ, আসে। পরিবেশ পরিস্থিতি অনুকূলে হলে জীবন হয় আনন্দময়, প্রতিকূল হলে হয় বেদনাময়। হ্যাঁ। আপনার জীবনে এমন কোন অনুভূতি কি এসেছিল যা আপনাকে নিভৃতে হাসায় কাঁদায়? মানুষের জীবনে সুখ দুঃখ তো পালা করেই আসে খালাম্মা, সরাসরি বলি। লতা লাজুক হেসে বলল, আপনি কখনো প্রেমে পড়েছিলেন? হ্যাঁ। কখন? বিয়ের পর? ওটা তো বাধ্যতামূলক, ওটা নয়। তুমি এত কথা জানো? আমার ডাক সুন্দরী খালা কখনো প্রেমে পড়েছেন কি না আমার খুব জানতে ইচ্ছে করে। দিলারা হোসেন জবাব না দিয়ে বেশ গম্ভীর হয়ে রইলেন। খালাম্মা, মানুষের জীবনে সুখ দুঃখ মিশ্রিত জীবন দর্শনগুলো কত বৈচিত্র্যময়, কত রহস্যময়। আমার সেই অনুভূতির সাথে একাত্ম হয়ে জানতে ইচ্ছে করে। আমি আপনার অনুভূতির দরজা খুলে সবার হাসি কান্না শেয়ার করতে চাই, কারণ সহানুভূতি জানানো ছাড়া কাউকে দেবার মতো আর যে কিছুই নেই। বলেন খালাম্মা, আপনার নির্ভীতের কথা বলেন। সমুদ্রে সুই পড়ে যাওয়ার মতো কেউ জানবে না, এই বুকে গেঁথে থাকবে, মুখে ফুটবে না। ঐশী গল্প পড়া থামিয়ে বলল, এক বয়সী মহিলার সাথে কোনো অল্প বয়সী মহিলার এত বন্ধুত্ব হয়? হ্যাঁ, হয় ঐশী। দেখিস না, গল্পদাদুর আসরে গল্পদাদুর সময় ও সুযোগ বুঝে বেতারে এই সিট নিয়ে পর্যন্ত হালকা আলোকপাত করেন। তা ঠিক সুমি। কি ঐশী, কিছু একটা খাবি? কি? অল্প একটু করে দেখলাম মা এখন কত পাল্টে গেছেন। বছর দুই আগেও তিনি বলতেন, এ বয়সে মেয়েরা কত কি তৈরি করা শেখে, জ্যাম, জেলি, আচার, মোরব্বা,
সস যে যেটা ভালোবাসে। শ্বশুরবাড়ির লোকেরা কি শুধু রূপ দেখবেন, নাকি তারা কিছু গুণও দেখতে চাবেন? পক্ষান্তরে ওই একই ব্যক্তি গত পরশুদিন কীভাবে বললেন, এত চিনি, এত পেয়ারা, কাগজি লেবু খরচ করে জেলি বানাতে হবে না। ঐশী, কী চিন্তা করছিস? জেলিটা আন দেখি। ঐশী বসা থেকে আসতে উঠে বলল, আনছি। ও মা, সাদা রং কেন? কাচের মতো, নাকি পানির মতো রং? তাও বলতে পারিস? ঐশী, চামচ দে। এই নে। সুমি চা চামচ দিয়ে হালকা করে জমাট বাঁধা এক চামচ জেলি মুখে তুলে নিয়ে বলল, দারুণ হয়েছে তো। সত্যি, ঐশী স্নিগ্ধ হেসে বলল। সবার পেয়ারার জেলি হয় ম্যাজেন্টা রঙের, তোরটা জলরঙা হলো কি করে? এই রঙটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, সুন্দর লাগছে। দুটো রঙই ভালো। বললি না পানি বর্ণের হলো কি করে? সহজ ব্যাপার। কেমন? সবাই পাকা পেয়ারা সেদ্ধ করে রস দেয়, আমি কাঁচা পেয়ারা সেদ্ধর রস দিয়ে করেছি। দারুণ তো। কাঁচা পেয়ারা দিয়ে কি করে করলি? কুচি কুচি করে কেটে 1 কেজি পানি দিয়ে সেদ্ধ করেছি, তারপর রস নিংড়ে নিয়ে এরপর 1 কেজি পেয়ারার রসে 1 পোয়া চিনি। রসটা জাল করে ঘন হয়ে আসলে চিনি এবং লেবু রস দিয়ে আরেকটু জাল। লেবু কয়টা? কাগজি লেবু 2টা, পাতিলেবু হলে 4টা। তারপর মোটামুটি গরম অবস্থায় বোতলে ভরেছি, যাতে পুরোটা একটা খণ্ড দেখায়। আমি কালকেই করব। কি এক কাজে রেবেকা বেগম ঐশীর ঘরে ঢুকতে না ঢুকতেই ছট করে উভয়ের কথা থামিয়ে দিল। এমনটি প্রায় ঘটে। প্রতিবারের মতো তিনি এবারেও সামান্য আহত হলেন। তবুও সৌজন্যবশত বলেন, কি খাবো তোমাদের? চা খাবে? চাচি, চা চলবে না, রুটি বা টোস্ট থাকলে দিন। রুটি দিচ্ছি। সুমি সৌজন্য করে বলল, ঐশী, তুই রুটি নিয়ে আয়, চাচি বিশ্রাম করুক। সুমি, তোমাদের কলেজের গ্যাঞ্জাম কি গেল? না। এত মিছিল মিটিং, এর ভিতর দিয়ে কি করে লেখাপড়া হয়? এই তো আজকে ক্লাস চলাকালে কোনো বলাবলি নেই, হঠাৎ দুবার দুদল ছাত্র ঢুকে পড়ে প্রথমে বিএনপির তরফ করে বলে উঠল, পাকা ধানের সোনালি শুভেচ্ছা নিন। এরপর জামায়াতে ইসলামের তরফ থেকে লাল গোলাপের শুভেচ্ছা দিল। ওরা জেলি দিয়ে রুটি খেতে খেতে সাধারণত সংলাপে একাকার হয়ে গেল। রেবেকা বেগমের দিকে ফিরেও তাকালো না। তাই তিনি চিন্তা করলেন, কত আট পৌড়ে আলাপেরা গড় গড় করে করছে, অথচ আমি এলেই থেমে যায় অথবা এড়িয়ে যায়। ওরা ওদের অতি সাধারণ সংলাপেও আমাকে সঙ্গী করতে পছন্দ করে না কেন? এসব ব্যবধান সৃষ্টির একটাই কারণ, বয়স। এখন দেখছি বয়স জোয়ারের মতো মানুষের কাছে টানে, বয়স ভাটার মতো দূরে ঠেলে দেয়। এরপর রেবেকা বেগম ঐশী এবং সুমির সাথে নিজের বয়সের পার্থক্য গণনা করতে করতে আপন কাজে সরে পড়লেন। সুমি একটি বালিশ টেনে বলল, এখন একটু শুয়ে থাকবো, কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে। গল্পটা পড়ে শেষ করলি না? আরেকদিন পড়ব, এখন কথা বলিস না। আপনারা শুনছেন গল্পকথিকা চ্যানেল থেকে শিরিন আক্তার হাবিবের লেখা হোঁচট, আজ পর্ব 2। আপনারা যদি গল্পটি প্রথম শুনে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
নিজে ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।